হ্যালো এভরিওয়ান, আই এম প্রদী। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ক্লাসে আমরা অনুপাতে কিছু অঙ্ক করেছিলাম এবং 5.1 এর অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা করব সমানুপাতটা কি। অনুপাত এবং সমানুপাত ছিল, এবং আজকে দেখবো যে সমানুপাতটা কি, সেটা আমার আজকের বিষয়বস্তু। সমানুপাতটা কি আমরা দেখেছি এর আগে। অনুপাত মানে কিছু পদ ছিল, উত্তর পদ, পূর্ব পদ, উত্তর পদ, এরকম কিছু পদ ছিল। এখানে সমানুপাত বলতে এখন বলা যাচ্ছে যে অনুপাত, দুটো অনুপাতকে সমান, দুটো অনুপাত যে সমান সেটাকে সমানুপাত বলা হচ্ছে। অনুপাত ধরো না, কোনো একটা এরকম একটা অনুপাত দিয়েছে, যেরকম বলেছে A:B, এ একটা অনুপাত, আর একটা বলেছে C:D, এ একটা অনুপাত। এই যে অনুপাত, এদের মধ্যে কি বলেছে সমানুপাত করতে। সমানুপাত হবে কি A:B, এখানে সমানুপাত চিহ্ন এটা, এবং C:D। তাহলে এই যে দুটো অনুপাত, এরা দুটো অনুপাত কি হয়ে গেল, সমানুপাত। এরা দুজনে হয়ে গেল, এই দুটো অনুপাত হয়ে গেল সমানুপাত। এখানে সমানুপাতের জিনিসটা দেখবে অ্যাকচুয়ালি দুটো একটা অনুপাতের আগের ক্লাস আমরা কি করেছি প্রথমে, এই তার জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, মানে অনুপাত এবং সমানুপাত। অনুপাতটা না জানলে তুমি সমানুপাত জানবে কি করে। অনুপাতটা আগে তোমার বলেছি যে এটা হচ্ছে পূর্বপাত, এটা হচ্ছে উত্তরপাত, এইভাবে বলা হয়েছে। এবং কিছু ব্যস্ত সম্পর্ক, যৌগিক অঙ্ক যে আগের ক্লাস আমরা করেছিলাম, সেম ভাবে দুটো এই এখানে কি হবে, প্রপোর্শন বা সমানুপাতের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, সমানুপাতের চিহ্ন হয়েছে। তাহলে এখানে যে দেখা হচ্ছে এই যে এই একটা অনুপাত আর এই একটা অনুপাত, এই একটা অনুপাত আর এই একটা অনুপাত, এটাকে বলছে এই যে এই সমানুপাতের প্রধান বৈশিষ্ট্য, যে সমানুপাত, দুটো অনুপাত যে সমানুপাত হতে গেলে, দুটো বা তিনটার অনেক সমানুপাত থাকতে ক্রমিক সমানুপাতে আসবে, দুটো অনুপাত যে সমানুপাত হতে গেলে মেন তাদের বৈশিষ্ট্য হতে হবে যে এদের বলে, এটাকে বলা হয় প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এবং এটা চতুর্থ পদ। এর ফর্মুলা হচ্ছে সমানুপাতের মেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, মানে এর সমানুপাতের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই যে প্রথম পদ এবং এর এই যে চতুর্থ পদ, প্রথম পদ এবং চতুর্থ পদকে বলা হয়, এই দুটোকে বলা হয় প্রান্তীয় পদ। তাহলে আমরা আগে হচ্ছে প্রান্তীয় প্রান্তীয় পদ। প্রান্তীয় পদ কি? প্রান্তীয় পদ হচ্ছে প্রথম প্রথম পদ গুণিতক, প্রথম পদ গুণিতক চতুর্থ পদ, চতুর্থ, মানে প্রথম এবং চতুর্থ পদকে বলা হচ্ছে প্রান্তীয় পদ। আর এই মাঝখানে আরেকটা মাঝখানের এই পদ দুটোকে বলা হচ্ছে, মানে দ্বিতীয় এবং তৃতীয় পদকে বলা হচ্ছে, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, তাহলে এটাকে বলা হচ্ছে মধ্যপদ। মধ্যপদ হচ্ছে তৃতীয় তৃতীয় পদ, দ্বিতীয় 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 এবং চতুর্থ, দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় পদ, দ্বিতীয় দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। তাহলে আমরা পেলাম যে প্রান্তীয় পদ কোনটা বলছে, প্রান্তীয় পদ বলছে প্রথম পদ এবং চতুর্থ পদকে বলা হচ্ছে প্রান্তীয় পদ, এর জন্য একসাথে গুণফলকে আমরা বলছি প্রান্তীয় পদ, এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলকে বলছি মধ্যপদ। এবং সমানুপাতের বৈশিষ্ট্য হচ্ছে, সমানুপাতের বৈশিষ্ট্য হচ্ছে প্রান্তীয় পদ সমান সমান মধ্যপদ সমান সমান। প্রান্তীয় পদ সমানুপাত হতে গেলে, প্রান্তীয় প্রান্তীয় পদ সমান সমান প্রান্তীয় পদ সমান সমান মধ্যপদ হতে হবে, মধ্যপদ হতে হয়। প্রান্তীয় পদ সমান সমান মধ্যপদ হতে হয়। প্রান্তীয় পদ সমান সমান মধ্যপদ হলেই তবে সেটা হবে সমানুপাত। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে এটা তো প্রান্তীয় পদ মধ্যপদ, প্রান্তীয় পদ মানে হচ্ছে প্রথম পদ চতুর্থ পদ। তাহলে আর এক্ষেত্রে আরো বলা যেতে পারে যে প্রথম পদ এবং চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ হলেই সেটা হবে সমানুপাত, সেটাই হবে সমান, না তো সেই দুটো রেশিও সমানুপাত হবেই না। সমানুপাত হতে গেলে আমাদের প্রান্তীয় পদ সমান সমান মধ্যপদ হতে হবে, এটা হচ্ছে সমানুপাতের প্রধান বৈশিষ্ট্য। এটা যে কোনো একটা অনুপাত যে সমানুপাত, সেটা আমরা কি করে বলবো, যে দেখবো যে এই প্রান্ত, ওই যে অনুপাতটা আছে, যে দুটো অনুপাত আছে তাদের মধ্যে দেখবো যে প্রথম পদ এবং চতুর্থ পদ গুণফল সমান সমান দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল সমান হচ্ছে কিনা, তাহলে সেটাকে বলবো আমরা সমানুপাত, সেটাকে বলবো আমরা সমানুপাত। আর তাহলে প্রান্তীয় পদ কোনটা হচ্ছে, মধ্যপদ কোনটা হচ্ছে, সেটা বুঝতে পেরেছো। তাহলে যদি আমরা বলি, এরকম একটা ধরো নাও 2:3 ও
এবং 2:3 এবং 4:6 4:6 এরা কি সমানুপাত? এদের কি সমানুপাত হতে গেলে তাহলে কি হতে হবে? এ অনুপাত এটা সমানুপাত হতে গেলে আমার বৈশিষ্ট্য কি হতে হবে? যে এইটার গুণফল 4 এর 6 দুগুণে কত হবে? 6 দুগুণে 12 6 দুগুণে 12 6 দুগুণে 12 আর এইটার গুণফল 3 4 12 হচ্ছে 3 4 12 হচ্ছে। তাহলে দেখা পাচ্ছি যে তৃতীয় পদ এবং তৃতীয় পদ হচ্ছে তোমার গুণফল সমান সমান, আর প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল সমান হচ্ছে, তাহলে এটা হবে একটা সমানুপাত। তাহলে যে কোনো একটা আমি যদি সমানুপাত বলতে চাই তাহলে কি হতে হবে? যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ সমান হতে হবে। এবার ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে, আমরা বলেছিলাম যে প্রথমে একটা ধরলাম a:b, আর একটা ধরেছিলাম c:d, এরা সমানুপাত। এখানে ফাংশনটা ভালো করে বোঝো। যদি আমি বলেছি যে আমি যে সমানুপাত হতে গেলে কি হবে? এই পদটা সমান সমান, মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদ, প্রথম পদ এবং চতুর্থ পদ সমান হতে হবে। গুণফল সমান সমান দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের সমান হতে হবে। তাহলে এই যে জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি, এটা মানে কি a/b, এটাকে যদি আমি এখানে সমানুপাতের চিহ্ন দিই তাহলে এটা সমান সমান c/d। মেন অনুপাত তো এটা, এই মেন অনুপাতের ফাংশনটা হচ্ছে এটা। এবার দেখো এটাকে যদি আমি ঘুরে লিখি, যে এটাকে আমি যদি এইভাবে লিখতে পারি, এই জিনিসটাকে কতভাবে লেখা যাচ্ছে দেখো। যদি আমি এই জিনিসটাকে এইভাবে লিখি, এই জিনিসটাকে যদি আমি b/a লিখলাম, সমান সমান b/a যখন আমি লিখলাম, তাহলে আমি এটা করতে পারি যে d/c। আমি কি বলেছি? যে a b এর গুণফল যদি আমি এখন সংখ্যা নিয়ে দিই, এ ধরলাম আমার একটা সংখ্যা দিলে বুঝতে পারবে। এ সমান সমান ধরলাম 2, আর বি সমান সমান ধরলাম 3, সি সমান সমান ধরলাম 4, আর ডি সমান সমান ধরলাম 6। হয়েছে? এবার ভালো করে লক্ষ্য রাখবে, ভালো করে জিনিসটা লক্ষ্য রাখো। দেখো যে আমি বলেছি এ আর ডি এর গুণফল সমান সমান বি আর সি এর গুণফল। তাহলে এ আর ডি এর 6 দুগুণে 12 হবে। এ আর ডি এর গুণফল কি হবে? এ আর ডি এর গুণফল 6 সমান 12, আর বি আর সি এর গুণফল কত হবে? 3 4 12। তাহলে তো সমানুপাত হতে হবে। তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে লিখছি দেখো, b/a সমান সমান d/c। তাহলে এর প্রথম পদ কি হয়ে গেল? b, আর এ এটা হয়ে গেল, এটা সমান সমান কি হয়ে গেল? এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ হয়ে গেল, এবং সিটা হয়ে গেল চতুর্থ পদ। এবার ভালো করে লক্ষ্য রাখো, যদি এরকম হয় এটা কি সমানুপাতি হচ্ছে? সমানুপাত হচ্ছে। সমানুপাত হতে গেলে আমার বুঝতে হবে যে বি আর সি সমান সমান কত হচ্ছে? 12। বি আর সি 12, আর এ আর ডি সেই তো 12 হচ্ছে না? এটা তখন দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ হয়ে যাচ্ছে, সেই তৃতীয় পদ। তাহলে আমরা এই অনুপাতটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা আমরা বলতে পারি যে এই অনুপাতটা সমান সমান এটা, তাই তো? এটা হচ্ছে 1 নম্বর। আর একটা 2 নম্বর যদি আমরা দেখি, দেখো a/b করলাম, মেন ফাংশনটা কি আমার 12 সমান সমান 12 হতে হবে। 12 সমান সমান 12 হতে হবে, সেটাকে আমি যেভাবে খুশি লিখতে হয়। তাহলে যদি হয় তাহলে সেটা হবে সমানুপাত। তাহলে আমি a/b যদি আমরা এরকম লিখি, তাহলে a/b সমান সমান a/c সমান সমান b/d, এইভাবে লিখতে পারি। a/c যেখানে হচ্ছে a আর c এরকম হচ্ছে, আর b অনুপাত d। এটা যদি করি, এটা কি অনুপাত হয়? ভালো করে লক্ষ্য রাখো, এটা কি অনুপাত হয়? আমরা কি জানি? প্রথম পদ আর এবং চতুর্থ পদ, এ আর কি আছে? এ আর ডি আছে। তাহলে এ আর ডি যদি থাকে তাহলে কি হচ্ছে? 12, আর সি আর ডি, আর সি আর বি কত হচ্ছে? 12 হচ্ছে না? তাহলে কি হচ্ছে? এই জায়গায় ভালো করে লক্ষ্য রাখবো জিনিসটা। আমি যদি a:b আর c:d ছিল, কিন্তু এখানে কি লিখেছি? a:c আর b:d হয়ে গেছে, b:d। তাহলে এই অনুপাতটা আমরা এইভাবে লিখতে পারি।
এই তাহলে এই অনুপাতটাকে এইভাবে লিখতে পারি, মানে B:A আর D:C, মানে আমাদের মেন লক্ষ্য কি 12 সমান সমান 12 হতে হবে। তাহলে আমরা দেখা হচ্ছে যে 12 অনুপাত, তাহলে এই যে অনুপাতটাকে এইভাবে এতভাবে লিখতে পারি, এইটাকে এইভাবে মানে আমরা দ্বিতীয় পদটাকে আমরা প্রথম পদে ইউজ করেছি, চতুর্থ পদটাকে আমরা তৃতীয় পদ ইউজ করে এটা অনুপাত করেছি, অনুপাতটা হচ্ছে। ফিরে দেখলাম যে আমার এই যে তৃতীয় পদটাকে আমি দ্বিতীয় পদে ইউজ করেছি, আর তৃতীয় পদটা এবং দ্বিতীয় পদটাকে আমরা তৃতীয় পদে ইউজ করলে তো সেই আমরা সেই গুণ করে আমরা 12 পাচ্ছি। আর একটা হতে পারে, দেখো আর একটা জিনিস হতে পারে 3 নম্বর, কথা হতে পারে B:A সমানুপাতে D:C করতে পারি, D:C। আর একটা হতে পারে না যে B/A সমান সমান D/C, এটা হতে পারে তো। কারণ দেখো B আর C গুণ করলে কি হয়, সেই আর B আর C গুণ করলে 12 হচ্ছে, আর A আর D গুণ করলে কি হচ্ছে, সেই 12 হচ্ছে। তাহলে এই যে A:B সমানুপাতিক C:2, এটা থেকে আমরা তিনটে অপশন, তিনটে অনুপাত আমরা তৈরি করতে পারি। তিনটে অনুপাত তোমাদের হয়তো অঙ্কতে এরকম দিয়ে দেবে, কিছু সংখ্যা দিয়ে বলবে যে কতগুলি অনুপাত সমানুপাত তৈরি করা, সেটা দেখো। তো এরকম একটা অনুপাতে আমরা 3 ধরনের অনুপাত তৈরি করতে হয়। যেখানে দেখো প্রথম পদকে দ্বিতীয় পদে ইউজ করে করতে পারি, এবং তৃতীয় পদকে চতুর্থ পদে ইউজ করে আমরা করতে পারি। সেটাকে প্রথম পদ আর দ্বিতীয় পদের মধ্যে স্থান পরিবর্তন করে প্রথম পদ এবং দ্বিতীয় পদ, এবং তৃতীয় পদ এবং চতুর্থের মধ্যে স্থান পরিবর্তন করে আমরা একটা পেয়েছি এটা। আবার দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মধ্যে স্থান পরিবর্তন করে আমরা একটা অনুপাত পেয়েছি। আর একটা কি পেয়েছি, প্রথম পদ এবং চতুর্থ পদের মধ্যে স্থান পরিবর্তন করে আমরা এটা পেয়েছি। প্রথম পদ এবং চতুর্থ পদের মধ্যে এটা প্রথম পদ, এটা হয়েছে। আর চতুর্থ পদ সেটাকে আমরা স্থান পরিবর্তন করে একটা অনুপাত পেয়েছি। তাহলে এই যে তিনটে একটা অনুপাত থেকে আমরা 3 ধরনের অনুপাত তৈরি করতে পারি। কি বেসিসে? আমাদের মেন বেসিস হচ্ছে যে প্রথম পদ এবং চতুর্থ পদ সমান গুণফল সমান দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের অনুপাতের গুণফল সমান হবে। যেটা সবসময় দেখলাম যে এখানে দেখলাম BC আর AD সবসময় হচ্ছে, এখানেও তাই হচ্ছে না, এখানে AD আর সেই BC সবসময় দেখো, এখানেও দেখবে AD আর এই BC কিন্তু জায়গাটা স্থান পরিবর্তন করছে, এই অনুযায়ী আমরা অনুপাত করতে পারি। হয়েছে? আরেকটা জিনিস দেখবো আমরা, এখানে দেখলাম যে প্রান্তিক পদ এবং মধ্যপদ দেখলাম। এবার ওটা দেখবে ক্রমিক সমানুপাতি সব জায়গায় থাকে, দেখবে ক্রমিক সমানুপাতি কি? ক্রমিক সমানুপাতি হচ্ছে যে তোমার একটা পদ, মানে তোমার মধ্য যে পদটা থাকবে, মানে দ্বিতীয় পদ, অ্যাকচুয়ালি দ্বিতীয় যে পদটা থাকে সে দ্বিতীয় এবং তৃতীয় পদ হিসাবে ইউজ হয়ে থাকে। দ্বিতীয় এবং তৃতীয় পদ হিসাবে, মানে ক্রমিক সমানুপাতি হতে গেলে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাতি দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ হয়ে থাকে। এটা হয়ে থাকে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, এবং দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ হলেই তবে সেটা হবে সমানুপাতিক। যদি আমি ধরুন আমি এরকম একটা সংখ্যা দিয়েছি, যেমন 2 আর 3 দিয়েছে, বলেছে যে এর তৃতীয় পদটি কত হবে, বা এরকম বললো যে 2 আর 3 এবং 4 এরা পরস্পর ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে কি হবে? ক্রমিক সমানুপাতি হলে যে মিডিলে থাকবে এটাকে বলা হয় মধ্যপদ। কি হবে? প্রথম পদ বাই মধ্যপদ অনুপাত, মানে অনুপাত না, মানে এটা প্রথম পদ আর এটাকে দ্বিতীয় পদটা হবে সমানুপাতিক, সেই দ্বিতীয় পদটা ফিরে আবার ইউজ হবে এখানে, মানে দুবার এটা ইউজ হবে, মানে 2/3 সমান 3/4 এটা হবে। হয়েছে? এটা হতে পারে এরকম, তুমি বলতে পারো যে 2, 3, 6 এবং 8 কি আছে পরস্পর ক্রমিক সমানুপাতি হয়েছে। ক্রমিক সমানুপাতি হতে গেলে কি হবে? তো ক্রমিক সমানুপাতি
এটা যদি হয়ে থাকে তাহলে এটা লিখবো 1:2:3, এটা একটা অনুপাত। আবার 3:6, আর একটা 6:8 হবে। তুমি যেন মনে করো না ক্রমিক সমানুপাত, তুমি যেন মনে করো না এটা ইস টু এটা আর এটা ইস টু এটা নয়, এখানে তিনটে অনুপাত হবে। এটা এটা নিয়ে একটা অনুপাত হবে, আবার এই জিনিসটা নিয়ে এর সাথে একটা অনুপাত হবে, মানে এর ডবল করে আসবে। যে মধ্যপদ থাকে সে আবার ডবল করে আসবে। তুমি কখনো এর সাথে যেন একে তুলনা করো না, কারণ এরপরে এ আছে, এরপরে এ আছে, তার ক্রমিক সমানুপাতে হতে গেলে এর সাথে এ হবে, ফিরে আবার এ ডবল করে ফিরে আবার এই সেকেন্ডে আসবে। বুঝতে পেরেছো? তাহলে এই একটা উদাহরণ তোমরা বুঝতে পারলে যে যদি 3-4টে এরকম দিয়ে থাকে, এরকম যদি 5টা সংখ্যা দিয়ে থাকলে যেটা বললো ক্রমিক সমানুপাত, যেরকম এ বি সি ডি এবং ই এরা পরস্পর ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত হলে কি হবে, এ ইস টু বি এ একটা অনুপাত হলো, আরেকটা হবে বি ইস টু সি, আরেকটা হবে সি ইস টু ডি, আর একটা হবে ডি ইস টু ই। এই পর্যন্ত হয়ে যাবে ক্রমিক সমানুপাত। তাহলে পাঁচটা পদ থাকলে কটা অনুপাত হলো, 1 2 3 4, চারটে অনুপাত সৃষ্টি হলো। তাহলে এখান থেকে এদের সমানুপাতি হতে পারে, এটা এইভাবে ক্রমিক সমানুপাতি হতে গেলে তাহলে এদের এটা অনুপাত হলো, আর ক্রমিক সমানুপাত হতে গেলে এরকম করে দেবো সমানুপাতিকের চিহ্ন। সমানুপাতিক আমরা চিহ্ন দিয়ে দেবো, সমানুপাতিকের চিহ্ন দিলে হয়ে গেল ক্রমিক পরস্পর ক্রমিক সমানুপাতি হয়েছে। তাহলে যে মেন জিনিসটা আমরা কি বুঝলাম, যে ক্রমিক সমানুপাত হলে প্রথম পদ ইস টু দ্বিতীয় পদ, আর দ্বিতীয় পদ ইস টু তৃতীয় পদ, এরকম অনেকগুলো পদ দিলেও সেটাকে আমরা কিভাবে করবো সেটা আমরা দেখে দিলাম। তাহলে আমরা দেখলাম যে মধ্যপদ, প্রান্তীয় পদ এবং মধ্যপদ দেখলাম, এবং ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা দেখলাম ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে হয়, প্রথম পদ দ্বিতীয় পদ এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ মিলে হয়। তাহলে এবার এরকম কিছু এক্সাম্পল আছে, সেগুলো দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে কি অঙ্কগুলো কিরকম হতে পারে। তো কিছু উদাহরণ আমরা এখন প্র্যাকটিস করব। বলেছে এখানে 2 7 12 ও 42 এই তিনটে পদ আছে। এরা কি বলেছে, এরা কি এরা সমানুপাতিক আছে কিনা সেটা দেখবে। সমানুপাতে আছে কিনা জিজ্ঞাসা করছে, এরা পরস্পর এরা সমানুপাতিক আছে কিনা। তাহলে আমার সমানুপাত হতে গেলে এটা 2:7, এটা সমানুপাত, এটা হচ্ছে 12:42, তাই তো? তাহলে এটা যদি সমানুপাতি হতে হয় তাহলে প্রথম পদের সাথে চতুর্থ পদে গুণ করো, তা 42 সাথে 2 গুণ করলে কত হচ্ছে 4 4 84, আবার 7 সাথে 12 গুণ করবো, 4 7 14, 7 7 8, তাহলে 84 হচ্ছে। তাহলে এরা কি হচ্ছে, প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল সমান সমান দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল সমান হচ্ছে। তাহলে এটা একটা কি, এটা হচ্ছে সমানুপাতে আছে। বুঝতে পেরেছো? এরকম অঙ্ক দিয়ে তোমাদের জিজ্ঞেস করতে পারি, এরকম অঙ্ক আসবে সমানুপাতিক আছে কিনা সেটা দেখতে হবে। যে সমানুপাতিক মেন ফাংশনটা হচ্ছে যে প্রথম পদ সমান সমান প্রথম পদ আর এই চতুর্থ পদের গুণফল সমান সমান দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল। প্রথম পদ, আর যদি বলে প্রান্তীয় পদ কাকে বলে, প্রান্তীয় পদ হচ্ছে প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফলকে প্রান্তীয় পদ বলে, আর মধ্যপদ কাকে বলে, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলকে বলা হচ্ছে মধ্যপদ। হয়েছে? এই কনসেপ্টগুলোর জন্য তুমি জানো অঙ্ক তাহলে করতে পারো। এরকম শর্ট কোশ্চেন অবশ্যই এগুলো আছে, যেরকম অনুপাতে অঙ্ক করে দেখলে তাহলে আজকে সমানুপাতে যে এগুলো আছে সেগুলো আমরা দেখবো। এরকম একটা অঙ্ক দিয়েছে 2 3 4 4 এবং 6, এই চারটি সমানুপাত দিয়ে যে সকল স্বতন্ত্র অনুপাত গঠন করা যাবে, ক ধরনের অনুপাত গঠন করা যাবে তৈরি করো। এই যে সংখ্যাগুলো দিয়েছে এগুলো যে স্বতন্ত্র চারটি সমানুপাতিক
সমানুপাত, চারটি সমানুপাতি সংখ্যা, চারটি সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলি স্বতন্ত্র সমানুপাত গঠন হবে। তো এটা হচ্ছে যে কতগুলি সমানুপাত দিয়ে এই যে চারটে সংখ্যা সমানুপাতিক সংখ্যা দিয়ে কতগুলি স্বতন্ত্র সমানুপাতি গঠন হবে সেটাকে আমাদের দেখতে হবে। তাহলে দেখো আমি প্রথমে যে কী করব, যে এটাকে যদি করি 2:3 আর 4:6, তাহলে 2 আর 6 গুণ করলে কত হচ্ছে, 6 আর 2 গুণ করলে কত হচ্ছে, 6 আর 2 6 দুগুণে 12, আর 3 আর 4 গুণ করলে কত হচ্ছে, 3 4 12। এই একটা হলো, তাহলে এই 12 12 হতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমি এই একটা অনুপাত হলো। আর একটা কি হতে পারে দেখো ভালো করে, এটাকে যদি 3টাকে যদি আমি আগে লিখি আর 2টাকে যদি পরে লিখি, 2টাকে যদি আমি পরে লিখি আর 6টাকে আগে লিখলাম এবং 4টাকে পরে লিখলাম, দেখো এটা প্রথম পদ হয়ে গেল, এটা চতুর্থ পদ থেকে 3 আর 4 গুণ করলে কি হবে, 3 4 12, তাহলে 2 আর 6 গুণ করলে এটা হবে। তাহলে এই একটা হলো, এটা একটা হলো, এটা একটা হলো, এবং 3 নম্বরে কি হবে দেখো, দুই অনুপাত 4 এবং 3:6। সে দেখো 4 আর 3 গুণ করলে কি হবে, 4 আর 3 গুণ করলে সেই 12 হবে, আর 6 আর 2 গুণ করলে 6 আর 2 গুণ করলে 6 আর 2 গুণ 6 দুগুণে সেই 12 হবে। কিন্তু দেখো এখানে 4টা তৃতীয় পদ ছিল, এখানে কিন্তু 4টা কত পদ হয়ে গেল, দ্বিতীয় পদ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কতগুলি অনুপাত তৈরি করতে হয়, 3 ধরনের অনুপাত তৈরি করতে পারি। এরকম অঙ্ক দিয়ে তোমাদের হয়তো শর্ট কোশ্চেনে দিতেই পারে, বুঝেছো। এবার যদি এরকম একটা অঙ্ক দিল, ধরো নাও বললো 9 ও 15, 9 ও 15 এর তৃতীয় সমানুপাত নির্ণয় করো বলেছে। 9 এবং 15 এর তৃতীয় সমানুপাতটি নির্ণয় করো বলেছে। তাহলে এটা হচ্ছে, এবার যদি তৃতীয় নির্ণয় কত বলেছে আমি সেটা জানি না, আমি এবার ধরি তৃতীয় সমানুপাতটি হয় x হলাম, হয়েছে। যেটা নেই সেটাকে আমরা ধরে নিলাম। এটা অ্যাকচুয়ালি ধরো, এটা অ্যাকচুয়ালি দেখো এটা হচ্ছে ক্রমিক সমানুপাত, এটা অ্যাকচুয়ালি ক্রমিক সমানুপাত, তৃতীয় সমানুপাতই বলেছে। তৃতীয় যদি তৃতীয় সমানুপাতিটা আছে, চতুর্থটা যদি বার করতে তাহলে ক্রমিক সমানুপাতি হতো না। এটা হচ্ছে তৃতীয় সমানুপাতটা বার করতে হবে। তৃতীয় সমানুপাতি কখন থাকে, ক্রমিক সমানুপাতির মধ্যেই থাকে। দেখো তো এটা যদি প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয় সমানুপাতি কত আমি জানি না, সেটা ধরলাম। তাহলে আমরা কি করব, এটা হচ্ছে এক ধরনের 9 15 ও x একটি ক্রমিক সমানুপাতি হয়েছে। তাহলে ক্রমিক সমানুপাত হলে 9:15 সমানুপাতিক চিহ্ন 15:x
এক্স, এটা তৃতীয় সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি বা যে দ্বিতীয় যে সমানুপাতি থাকে সেটা হয় মধ্য সমানুপাতি, সে দুবার করে ইউজ হয়। তাহলে এটাকে আমরা কি করব, তাহলে 9/15 সমান সমান এই সমানুপাতি চিহ্নটাকে সমান সমান 15/x। তাহলে এবার কোনাকুনি গুণ করলে 9x আর 15 গুণ হবে, 15 আর 15 এটা গুণ হবে। তাহলে x সমান সমান কত হবে, x সমান সমান 15 গুণিত 15 থাকবে আর নিচে 9 চলে আসবে। 3 দিয়ে কাটলে কত, 3 5 15 আর 3 3 9, 3 দিয়ে ফিরে যদি 15 কাটি 3 5 15, তাহলে কত বলছে 5 5 25। তাহলে তৃতীয় সমানুপাতিতে কত হবে 25। বুঝতে পেরেছো? এরকম ধরনের অঙ্ক আসে, বুঝতে পেরেছো তো? এটা দিয়ে দিল তৃতীয় সমানুপাতি। এবার যদি এরকম দেয় যে মধ্য সমানুপাতি বার করো, মধ্য সমানুপাতি বার করো, যেরকম একটা অঙ্ক আছে দেখো, এক বাই বারো ও 1/75 এর মধ্য সমানুপাতিটি নির্ণয় করো। তো এই মধ্য সমানুপাতি, এর আগে আমি করেছি তৃতীয় সমানুপাতি। এরকম বলতে পারে প্রথম সমানুপাতি কত। তাহলে এই যখন মধ্য সমানুপাতি বার করতে দিয়েছে, ভালো করে দেখো, দুটো সমানুপাতি যখন মধ্য সমানুপাতি বার করতে দিয়েছে মানে এটা এক ধরনের ক্রমিক সমানুপাতি। তাহলে এটা কি হবে, আজ আমরা ধরি মধ্য সমানুপাতিটি হয় x, মধ্য সমানুপাতিটি হয় x। তাহলে মধ্য সমানুপাতি যে বলেছে, তাহলে এই যে সংখ্যাটা তাহলে কি হবে 1/2, এটা মাঝখানে হবে, এবং 1/7 এরা পরস্পর ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি না হলে তোমার অনুপাত হবে না। তৃতীয় অনুপাত যদি হয় এটা বাই এটা করলে, তাহলে এটার বাই আর একটা কি হবে সেটা নেই। তাহলে এখানে বলছে তৃতীয় সমানুপাতি মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি মানে মিডলটা, মধ্য সমানুপাত মানে ক্রমিক সংখ্যার মধ্য সমানুপাত কি হয়, তাহলে 1/12 এটা হবে। আবার সমানুপাতিক চিহ্ন x 1/7, 1/17। তাহলে এটা কি হবে, অনুপাত যদি থাকে তাহলে কি হবে, বা 12/x এটা হবে সমান চিহ্ন x/1/12 এটা, তাই তো? এটা যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে, এটা 1/12x হবে সমান সমান, এটা হয়ে যাবে 12, এটা যদি উপরে ওঠে তাহলে x গুণিতক 12 হয়ে যাবে, x গুণিতক 12 মানে 1/c আছে। এটা তোমাদের জানতেই অবশ্য হবে, যেটা এটা যদি যখন গুণ চিহ্ন করবে নিচে কিছু নেই মানে একটা উপরে উঠবে, তাহলে এটা নিচে থেকে যাবে, এক্সটা নিচে থেকে যাবে। এটা তো 1/12 আছে, তাহলে এক্স নিচে থাকবে, 12 সাথে এক্স গুণ করলে 12x সমান সমান, এটা যেমন তো উপরে আছে, উপরে সংখ্যা, কিন্তু এটা মানে এটা ভগ্নাংশ, যখন ভগ্নাংশ গুণ হয়ে যাবে তখন কি হবে, নিচে পুরো নিচের সংখ্যাটাকে উপরে উঠে যাবে। কিন্তু এটা তুমি বলতে পারো যে এটাও নিচের সংখ্যা, এটা নিচের সংখ্যা মানে এটা নিচে গোটা সংখ্যা আছে, কিন্তু এটা নিচে দিয়ে আবার ভগ্নাংশ, নিচের সংখ্যা ভগ্নাংশ থাকবে, এটা উপরে উঠে যায়। তাহলে এই 12টা উপরে উঠে যাবে, তাহলে কি হবে 12x। তাহলে কি হলো, তাহলে উপরে যে 12x আর এবারে 12x আছে, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 12x আর 12x গুণ হবে, 12x আর 12x, তাই তো, সমান সমান, এটা যদি কোণাকুণি গুণ করি তাহলে কি হবে, এটা হবে 1 হবে, তাই তো? তাহলে 12x তাহলে x গুণ করলে x স্কোয়ার, আর 12 যেটা গুণ করলে যেটা হচ্ছে সেটাকে না করে আমরা গুণ আছে এবার আসলে 1/12 × 12 এটা হবে। তাহলে x সমান সমান কত হবে, √1/12, আর 12 গুণ করলে কত হচ্ছে 4 2 2 1 44, মানে 144 এটা হচ্ছে 144
এটা হচ্ছে মানে এটাকে 12 ভাবে যদি আমি গুণ করে সেটা একটাই 12 চলে আসে না, তাহলে 12 × 12 এটাকে বর্গ রুট করলে কি 1/12 হয়ে যাবে, 1/12 হবে। তাহলে x এর তৃতীয় পদটা কত হতে হবে, তৃতীয় পদটা 1/12 হতে হবে। এখানে গুণ ঠিক আছে তো, ঠিক আছে। এই জায়গায় গুলিয়েছি, এটা 17 ছিল, এটা 1/17 ছিল। 1/17 হলে তাহলে এটা উঠলে গিয়ে পরে কি হবে, 17x হবে, এটা 17x হবে, এটা 17 হবে, 17x, তাই তো 17x হবে। এটা 12 লিখি, কোণাগুণি গুণ করলে কত হবে, এটা 12x আর এটা কোণাগুণি গুণ করলে 17x সমান সমান 1, আর x গুণ করলে x², আর এটা কি 1 কি হবে 12 × 17, এপারে গুণ ছিল, এপারে গুণ হয়েছিল, নিচে সেটা ভাগ হয়ে যাবে, সেটা নিচে গুণ অবস্থায় আছে। তাহলে x সমান কত হবে, √1/12 × 17, এটাকে গুণ করলে যেটা বেরোবে। মেন ফাংশনটা, মেন ব্যাপারটা বলতে চাইছি যে যদি মধ্য সমানুপাত দেওয়া থাকে তাহলে এরকম হয়, বুঝতে পেরেছো? এবার আমরা অঙ্কগুলো দেখবো যে কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো কি বলছে, সেই অনুযায়ী আমরা এবার সলভ করব। কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো কি বলছে দেখো, একের টাকা বলছে নিম্নলিখিত সমানুপাত x এর মান নির্ণয় করি, নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করি। এগুলো খুবই ইজি। তাহলে 10:35 এটা অনুপাতের সমানুপাত x 42। তাহলে এটা সলভ করলে কি হবে দেখা যাক, বা 10 কি হবে, ইস্টু মানে ভাগ, 10/35 আর এটা সমান চিহ্ন হয়ে যাবে x/42। এবার বা কোণাগুণি গুণ করো, 35 সাথে x গুণ করলে 35x, আর 42 সাথে 10 গুণ করো 42 গুণিতক 10, বা x সমান কত হবে 42:10, 35 এবারে গুণ ছিল, এবার আসলে ভাগ হয়ে যাবে, 5 দিয়ে কাটলে 5 সাথে 35, 5 দিয়ে কাটলে 2, 6 সাথে 42 সমান 6 দিয়ে 12। তাহলে x সমান কত হবে 12। এই অঙ্কগুলোর মধ্যে কিছু নেই, শুধুমাত্র অঙ্কগুলো করতে হয় সেই সময় করে দিচ্ছি। এই পরেরটা কত বলেছে, দুইটা বলছে x অনুপাত 50, x এর মান বার করতে বলে শুধুমাত্র 3:2। তাহলে দেখো এটা কি হবে, x/50 সমান সমান 3/2। এবার কোণাগুণি গুণ করো, 2x, কোণাগুণি গুণ হলে 2 এর সাথে x গুণ হলে 2x, আর 50 এর সাথে 3 গুণ হবে। x সমান কি হবে 50 গুণিতক 3/2 হয়ে যাবে, ওটা নিচে আসবে। এটা কাটলে 25 হচ্ছে, 3 পজিশন কত হচ্ছে 75, x সমান কত 75। এবার আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো দেখবো। দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, দুইয়ের দাগে এক একটা বলছে যে দুইয়ের দাগে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাত নির্ণয় করি, কিন্তু এখানে
তিনটে করে অনুপাত দিচ্ছে। চতুর্থ সমানুপাতটা তোমার কি করতে হবে, ধরতে হবে, ধরে সেইভাবে করতে হবে। 1/4 আর এটা হচ্ছে 1/5 হয়েছে। তা ধরি সবার থেকে ধরি চতুর্থ সমানুপাতিটি হয় এক্স। এক্স নয়, এটা পুরোপুরি এ ধরে নাও, যা কিছু ধরতে পারো, এক্স ধরতে পারো, কিন্তু এক্স কিছু অঙ্কের মধ্যে এক্স আছে সেটা দেখবো। তো এটা দেখো যদি চতুর্থ অনুপাত এটা হয় তাহলে এটা কি লিখবো, এটা (1/4) এটা। এখানে চতুর্থ অনুপাত বলেছে তুমি ক্রমিক সংখ্যা নেবে না, চতুর্থ এখানে যেহেতু বলেছে প্রথম অনুপাত, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ 1/5, আর চতুর্থ অনুপাত কত হবে এ ধরেছি, তাহলে এটা এ লিখবো। বা এটাকে করলে কি হবে 1/3/1/4 সমান সমান 1/5/a, বা 1/3 ইন্টু এটাকে উপরে উঠে যাবে 4/1 হয়ে যাবে, সমান এটা হবে 1/5 গুণিতক 1/a হয়ে যাবে, এটা হবে 1/a যেহেতু এটা গোটা সংখ্যা। বা এটা নিচে থাকবে, এটা নিচে থাকবে, তুমি মনে করো যেটা উপরে উঠে যাবে, এটা উপরে, মানে এরকম জিনিস a/b c/d, ফর্মুলাটা হচ্ছে a ইন্টু আর d/c, এরকম হয় d/c। সেখানে তো a/b যেরকম আছে সেরকম লিখেছি, কিন্তু এখানে a/b আছে, c/d নেই, d মানে 1, তো সেই 1টা উপরে উঠে গেল, এটা থেকে গেল, বুঝেছো এইভাবে হয়। তাহলে 4 কত হচ্ছে 4/3, আর এটা সমান হচ্ছে 1/5a, তাই তো। এটাকে কোনাকুনি গুণ করি, 4×5 20, a সমান সমান 3, 3-এর সাথে a গুণ হবে, 3-এর সাথে a গুণ হবে, বা তাহলে a সমান সমান কত হবে 3/20, এটা হচ্ছে চতুর্থ সমানুপাত। যেটা ধরেছিলাম চতুর্থ সমানুপাত কোনটা, চতুর্থ সমানুপাতটা হবে 3/20। এবার আমরা পরের অঙ্কটা দেখবো। এর সেম ভাবে এর চতুর্থ অনুপাতটা বার করতে বলেছি, কিন্তু এটাকে দেখো দিয়েছে 9.6, একটা দিয়েছে আর একটা দিয়েছে 7.6 কিলোগ্রাম, সব আছে, আর সবগুলো একক, অবশ্যই একক এক হতে হয়, সেটা তো অবশ্যই আমি রেশিওতে বলেছিলাম যে রেশিও অনুপাতের ক্ষেত্রে বলছি, অনুপাত করতে গেলে অবশ্যই সবসময় একক এক হতে হয়। এক মানে এখানে দেখো কিলোগ্রাম 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 আছে, ঠিক আছে। এখানে চতুর্থ পদটা আমি কি ধরেছিলাম, চতুর্থ পদটা ধরেছিলাম এ, সবার ক্ষেত্রে আমি ধরে নিয়েছি এ। তাহলে এটা কি হবে দেখো 9.6 অনুপাত 7.6 সমানুপাতিকের চিহ্ন 28.8 অনুপাত a, তাহলে বা 9.6/7.6 সমান সমান 28/a, এটা। বা এর সাথে এটা গুণ হবে, 9.6 গুণিতক a কোনাকুনি গুণ, আর 28.8 গুণিতক 7.6, এটা 6। এর সাথে আমার এটা আবার চতুর্থ পদটা, তাহলে এটাকে আমি রেখে এটাকে ওখানে নিয়ে চলে যাবো, 28.8 ইন্টু 7.6 বাই 9.6, এটা হচ্ছে 9.6। এটা দেখো একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট কেটে দাও, হয়ে গেল। তাহলে এটার জন্য এবার 10 নিতে পারো, এটার জন্য 10 নিতে পারো। এবার দেখো 2 3 কয়েন নামটা দিয়ে কাটছে, এটা যদি কাটি 96 দিয়ে এটা কি কাটে পুরোপুরি, 96 318 হাতে 3 9 27, 3 9 27 আর 1 28, আর এটা দিয়ে পুরো এটা কেটে আছে কত 3, তাই তো 3 কাটছে। আর এটার সাথে যদি গুণ করলে কত হচ্ছে
3 গুণ করো 3 ছক 18, 3 সাথে 21, 22, 228/10, এটা নিচে শুধু 10 থাকছে, এটা ভাগ করলে কত হবে 22.8, তাহলে এটা হবে এটা। কারণ 10 দিয়ে যেটা ভাগ করবে একটা শূন্য আছে বলে একটা শূন্য একটা সংখ্যার পরে পয়েন্ট বসিয়ে দিলে হয়ে যাবে। 10, 100, 1000 যত দিয়ে ভাগ করে বলে এগুলো হচ্ছে সবথেকে সুবিধাজনক, যে একটা শূন্য মানে একটার পরে পয়েন্ট বসিয়ে দিলে হয়ে গেল এটা। এটা দিয়ে এটা ডাইরেক্ট এটা দিয়ে এটা কাটলো, এর সাথে আমি দেখবো 3 দিয়ে গুণ করে দিলাম 288 হচ্ছে এটা, দিয়ে আমরা এটাকে কাটলাম, এবার এই সমান এটা বেরিয়েছে। এ হচ্ছে তোমার চতুর্থ পদ। তোমার বললো যে এটা পদ, আমি ধরে নিয়েছিলাম যে সবার এখানে প্রথমেই বলেছে যে চতুর্থ পদ নির্ণয় করতে বলেছে, তাহলে একেবারে ধরে নিয়েছিলাম যে এ, তো এ ধরে নিলাম, এটা হয়েছে। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয়টা দেখব, এই তৃতীয়টা দেখব। তৃতীয় পদটা বলেছে যে এক্স স্কোয়ার, এখানে এক্স ছিল বলে আমি সেই জন্য এক্স নিইনি, শুধুমাত্র এ নিয়ে নিয়েছি। তুমি এর বদলে পি কিউ যা খুশি নিতে পারো, এবং জেড স্কোয়ার আর এক্স, জেড স্কোয়ার এক্স। তাহলে আমি তৃতীয় পদটা কি জানি, চতুর্থ পদটা আমি এ ধরেছি, চতুর্থ পদ বার করতে হলে তাহলে আমরা সেমভাবে করবো, বা না, এক্স স্কোয়ার ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার জেড সমানুপাতিক জেড স্কোয়ার এক্স অনুপাত এ, এটা হলো। বা এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার জেড সমান সমান জেড স্কোয়ার এক্স বাই এ, এটা হলো। বা কোনাগুনি গুণ এক্স স্কোয়ার ওয়াই এ সমান সমান, এর সাথে এটা গুণ হবে ওয়াই স্কোয়ার, এরা জেড স্কোয়ার আছে আর একটা এ আছে, তাহলে গুণ করলে কি হবে, একটা জেড আর জেড স্কোয়ার, তাহলে গুণ হবে জেডের কিউব হয়ে যাবে, দুটো আর একটা কিউব হয়ে গেল, আর এক্স এটা হলো। বা আমার কি বার করতে হবে, এটাকে বার করতে হবে, এটার সঙ্গে রেখে ওয়াই স্কোয়ার জেড কিউব এক্স বাই, এটা নিচে চলে যাবে এক্স স্কোয়ার আর ওয়াই এটা আসবে। এবার দেখো কাটাকুটি হচ্ছে কিনা, এখানে দেখো একটা এক্স আছে আর এখানে দুটো, তাহলে একটা কেটে গেল, তাহলে একটা থাকবে। ওয়াই এখানে একটা আছে আর এখানে দুটো, তাহলে একটা কেটে যাবে, তাহলে উপরে কি থাকলো জেড ওয়াই জেড কিউ, নিচে থাকলো এক্স। বুঝতে পেরেছো, এখানে দুটো ছিল, এখানে একটা ছিল, তাহলে একটা কেটে গেলে একটা থেকে যাচ্ছে, এখানে একটা ছিল এখানে দুটো ছিল, তাহলে কেটে গেলে কি হবে, একটা থাকবে, তাহলে ওয়াই জেড কিউ বাই এক্স, তাহলে এক্স সমান সমান কত, ইয়ে চতুর্থ পদ কোনটা হবে, এটা হবে। বুঝতে পেরেছো। এবং চারেরটা এবার দেখবো। চারটা কি বলছে, পি মাইনাস কিউ, এই একটা আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আরটা আছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এই একটা আছে। আমার চতুর্থ পদটা কি ধরেছি, এ ধরেছি, তো সেই হিসাবে আমরা করবো পি বাই কিউ অনুপাত পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা সমানুপাত পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার অনুপাত এ, এটা হলো। তাহলে বা পি মাইনাস কিউ বাই, এটা হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এ। বা পি মাইনাস কিউ সাথে কি হবে, এ গুণ হচ্ছে, এটার সাথে গুণ হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা থাকছে এটা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা। বা এ সমান সমান এটা হবে পি স্কোয়ার মাইনাস, এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটা আমি কি লিখতে পারি, এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। এটা এ এটা বি, তাহলে এটাকে আমি লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, সব দেখো গুণ হয়ে আছে,
পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার হয়েছে। এটা সময়ের সাথে এপারে আসলে কী হবে, এটা এটা হয়ে যাবে পি মাইনাস কিউ, এটা হবে পি মাইনাস কিউ আর পি মাইনাস কিউ কেটে যায়, পি মাইনাস কিউ বা পি মাইনাস কিউ কেটে যায়, এটা ঠিক আছে পি প্লাস কিউ, এটা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে একটা ফর্মুলা। এটা কি ফর্মুলা, এটার ফর্মুলা হচ্ছে তোমার এটা হবে পি কিউ প্লাস কিউ কিউ, এটা হচ্ছে এর ফর্মুলা। মানে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এটা ফর্মুলা, এই যে এটা একটা ফর্মুলা থাকে, এটা হচ্ছে এটা হচ্ছে ফর্মুলা, বুঝেছো? তাহলে যে অঙ্কগুলো করালাম আজকের এই পর্যন্ত থাক। ভিডিওগুলো যেহেতু বড় হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা অঙ্কগুলো করবো এবং সলভ করবো। থ্যাংক ইউ সবাইকে।